সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। আমি প্রীতম বলছি। কেমন আছো তোমরা? আমার প্রিয় পরিবার, সাবস্ক্রাইবার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার জন্য, উপন্যাস না দেওয়ার জন্য। তোমরা অনেকে কমেন্ট করেছিলে। আমি তোমাদেরকে রিপ্লাইও করতে পারিনি। তো আমি তোমাদের সবাইকে মেনশন করেছি উপন্যাসের এই পর্বের শেষের দিকে। তো যাই হোক, এখন তোমাদেরকে শোনাবো অবরুদ্ধ নিষেধের ৬৯তম পর্ব। লেখিকা তেজস্মিতা মুর্তজা। দারুণ একটা পর্ব। জয়ামির কেন ভিলেন হয়ে গেছে এখন, এবং জয়ামির কেন আলটিমেটলি হিরো, এবং জয়ামিরের পরিবারের ওপর যে কী লেভেলের অত্যাচার করা হয়েছে, কী অকথ্য অত্যাচার করা হয়েছে, সেটা এই পর্বে জানতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। জয়ামির জন্মগ্রহণ করলো দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে। ১৯৮৭ সন। বাংলাদেশের সামরিক শাসন চলছে। উত্তাল দেশের অবস্থা। তখন সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত একপাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে। জাভেদ আমির ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই, কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা বড় দায়। ১৯৯০-এর শেষে স্বৈরাচারের পতন হলো। জয়কে স্কুলে ভর্তি করা হলো ৪ বছর বয়সে, তার জেদেই। সে দেখেছে সকলে স্কুলে যায়, তারও যাওয়া দরকার। বাড়িতে দুটো মহিলা রাখা আছে জয়ের যত্নের জন্য। তাদেরকে সহ্য করা যাচ্ছে না। একটার বয়স কম, ২০-২২ বছর হবে। খুব নজরে যত্নে রাখে। অত যত্ন আত্মি বড়লোকপনায় বিরক্ত সে। তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে। তার ক্ষতিপূরণ দিতে হয়েছে। তবু মেয়েটার লজ্জা নেই। আবার আসে জয়ের দেখাশুনো করতে। জয় তাই আরও বিতৃষ্ণ মেয়েটার ওপর। জাবেদ আমিরের সাথে ঝামেলা তার। সে রোজ স্কুল থেকে বড় বাবার কাছে যায়। বাপের ছোট ভাইকে সে ডাকে বড় বাবা। এটার কারণ আছে। বাবা শাসন করে, তার বাবাকে ভালো লাগে না। বাবার চেয়েও বেশি আপন ও বড় তার চাচা। তাই জয়নাল আমির তার বড় বাবা। এত চতুর সে কোত্থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমায়রার। জয়নাল আমির নিতে আসেন স্কুলের গেটে। চাকরেরা ভয় সরে আসে। বাধা দিতে পারে না জয়নাল আমিরকে। জাবেদ একবার জিজ্ঞেস করলেন, এই বেয়াদব, জয়নালের সাথে গেছিলি? হ্যাঁ। কেন? দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে বলল, আমার ভালো লাগে, তুমি আর নিষেধ করবে না, আমি যাবই। তবু জাবেদ দুটো থাপ্পড় মারলেন। খুব জোরে নয়, তবে লাগলো। কিন্তু জয়ের মুখ দেখে মনে হলো না তার কিছু হয়েছে। পরের দিন সে সন্ধ্যার পর ফিরল চাচার কাছ থেকে। আগে বিকেলে ফিরত। বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস যায়। আমির বাড়ির ফটকের সামনে এসে তাকে ডাকার সাহস কারও নেই। তা মনে হয় একমাত্র বাবার জন্যই। দারোয়ানটা চরম খিটখিটে। একবার তাকে অবশ্য কুকুরের দৌড়ানি খাইয়েছিল সে। পুকুরে গোসল করার উপায় নেই। তাছাড়া তার কিছু অবলা সাগরেদ আছে। গোয়ালের গরুগুলো, ফটকের বাইরে এসে ঝিমানো কুকুরেরা, বাড়ির ছাদের চিলেকোঠায় বাচ্চা তোলা বিড়াল, কবুতর, এগুলোর পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য। আরও আছে তার বাজিকর। বাজিকরগুলো দিয়েছে বড় বাবা। ৬টা থেকে ৯টা হয়েছে ওরা। একটার জোড়া নেই। সে নাড়তে চাড়তে গিয়ে ডিম নষ্ট করে ফেলেছিল। সে কি কান্না! তার দোষ নাকি দাদুর? কারণ দাদু মাত্র ৪ বার ডিম নাড়তে নিষেধ করেছে, এর বেশি বলেনি। বাবার হাত থেকে ওগুলোকে বাঁচিয়ে রাখারও চাপ আছে। বাবা সুযোগ পেলেই বড় বাবার দেওয়া পাখিদের উড়িয়ে দেবে। কম চাপে থাকে না সে। বড় ব্যস্ত মানুষ। এমন বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা জয়ের দ্বারা সম্ভব না। হুমায়রার কাছে একবার বিচার এলো। ক্লাসের 4টে ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে, কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে। তখন সে টুতে। সে ক্লাসে দল গঠন করেছে। একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না, দেশদ্রোহীর ছেলে বলে না। আর এক দল যারা বলতে চায় কিন্তু এখন ভয়ে বলতে পারে না। তার হলো জয়ের বিরোধী দল। দাদুর সাথে খাতির তার ভালোই, কিন্তু রাগ হয় যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে শেখায় না। দাদুর লাঠি লুকিয়ে সে সপ্তাহখানেক ভুগিয়েছে দাদুকে। তাতে জলিল আমির আরও খেপেছেন। তিনি জানিয়ে দিয়েছেন জয়কে আর কোনোভাবেই তিনি ভালোবাসবেন না। কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না। সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যিই কঠিন হয়। সে দাদুর সংবাদপত্র ছিঁড়ে কুটি কুটি করে রাখে। পান খায় দাদু। সে চুনের ভেতর পানি ঢেলে টলটলে বানিয়ে রাখে। নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যায়। একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুঁড়ো মিশিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছিল। উমাইরা তাকে ঝাল খেতে দেন না, কিন্তু সে জানে মরিচের গুঁড়ো ঝাল। তা খেয়ে দাদুর অবস্থা খারাপ। পানি খেয়ে শান্ত হলে সে আস্তে করে গিয়ে দাদুর সামনে গিয়ে হাত পেচমোড়া করে দাঁড়িয়ে পড়ল। বলো, আর কোনোদিন ভালোবাসবে না বলে হুমকি দেবে? চুপচাপ ভালোবাসবে, বুঝলে? এরকম বিরোধিতা চলল কিছুদিন। দাদু একদিন এসে খুব চোটপাট করলেন। জয় একটা কথাও অস্বীকার করেনি। সব স্বীকার করেছে। এমনকি যা অপরাধ করেনি তাও। বড় বাবা বলেন, লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই।
মানুষ ভালোদের দোষ খুঁজে বের করার চেষ্টায় মত্ত থাকে কেবল। একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ হিসেবে তা তুই করেছিস সেটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না। খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি, তারা যা খুশি করতে পারে। তুই যা খারাপ করছিস সেটাও তোর। আর নিজের কৃতকর্ম হোক ভালো বা খারাপ, তা অস্বীকার করাটা ছোট লোকই। তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ, কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য। তুই যখন কারো কাছে ভালো সাজতে নাটক করবি বা কারো মন মতো চলবি, ব্যাপারটা অনেকটা এমন হলো না যে তুই তার কাছে দায়বদ্ধ, তোর কোনো নিজস্বতা নেই। ভালো সাজতে চায় ভণ্ডরা, ভীতুরা, খাতির পাওয়ার লোভীরা। আর এটাই দায়বদ্ধতা, দুর্বলতা, এক প্রকার বাধ্যতা। যেন কেউ তোকে খারাপ ভাবলে তোর যায় আসে। কখনো কারো কাছে ভালো হবার জন্য কোনো রকম সামান্য চেষ্টাও করবি না। কেউ তোর নিজস্বতাকে মেনে নিয়ে থাকলে আসে, নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া। জয় মনোযোগ দিয়ে শোনে, কিছু কথা বোঝে, আর যা বোঝে না তাও মনে রাখার চেষ্টা করে। সে টের পায় চাচার চিন্তাধারার সবই তার ছোট্ট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায় মিলে যায়। বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছে যাবেই। দাদু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, এসব কেন করেছিস? সে মুখ গোমড়া করে বলল, তুমি তো বললে ভালোবাসবে না, কিন্তু আমি তেমন কিছু করিনি আগে, এখন করছি, যাতে ভালো না বাসার কারণ থাকে। অকারণে ভালোবাসবে না কেন? ক্লাস থ্রিতে তার একটা গৃহশিক্ষক রাখা হলো। মাস্টার আসার আগে সে যায় ঢিল ছুঁড়ে আম পাড়তে। হামজা এসে সেদিন এক ঝুড়ি আম দিয়ে গেছে, কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা। জাবেদ ব্যবসার কাজে প্রায়ই ঢাকা চট্টগ্রাম থাকেন। তখন বিচার আসে জলিল আমিরের কাছে। হুমায়রাকে ধরে মহিলারা বলে জয়ের কুকীর্তির কথা। সেদিন আম পাড়তে গেছে মণ্ডলদের বাগানে। মণ্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল, বড়দের ডেকে আনার হুমকি দিচ্ছিল। আম না পড়ে যে ডালপাতা ভেঙে পড়েছে তাই তুলে বেদম মেরেছে ওদের। ওদের অপরাধ, নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে বড়দের ডাকার মতো এমন ছোটলোকি হুমকি ওরা কেন দিল? যা করবে ওরা করবে। কাপুরুষের মতো বড়দের ডাকতে চেয়ে ওরা জয়ের মারামারির মুডটাই নষ্ট করে দিয়েছে। যুদ্ধে বিগ্রহ হবে সমানে সমানে, তারপর দেখা যাবে কি যেতে। মাস্টার এসে বসে আছেন আধ ঘন্টা। জলিল আমির দুবার খড়ি নিয়ে খুঁজে এসেছেন, পাননি খুঁজে ওকে। পাবার কথা নয়, সে বাগানের ওপারে ভাঙা গোয়ালের কোনায় সভায় ব্যস্ত। ওপাড়ার কয়েকটা পুচকে জয়ের নামে নালিশ করেছে। জাবিদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে। এটা হতে দেওয়া যায় না, ওদেরকে শাসাতে হবে, যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না। তবে ওদের কিছু করেনি, বিচার দেওয়া ক্যান্সেল। শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার গেলেন খুঁজতে। খুব বিনয়ের সাথে বললেন, জয়, বাবা, আসো পড়বে, পরে এসে খেলবে, আসো। জয় বিরক্তিতে চোখ মুখ খিঁচে তাকালো, উঠল না সভা ছেড়ে। মাস্টারকে বলল, এখন ব্যস্ত আছি, বসেন ঘরে গিয়ে, পরে আসতেছি। মাস্টার হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কি হলো যান, জরুরি কাজে আছি। আপনি কি এখন দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন? মাস্টার রেগেমেগে একাকার, তবু চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতর বাড়িতে ঢুকে হুমায়রাকে বললেন, আপনার ছেলেকে আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না, ওর মুখের ভাষার শুদ্ধতা হারিয়ে যাচ্ছে। হুমায়রা রাতে শাসন করলেন। তার পরদিন মাস্টারকে আধ ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসল। পড়ার 10 মিনিট নাই যেতে উঠে পড়ে বলল, আর পড়ব না আজ, আপনি যান, আমার কাজ আছে। হন হন করে বেরিয়ে গেল। সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন। পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছেন, সে কাগজ দিয়ে নৌকা, বাঁশি, ব্যাঙ ইত্যাদি বানাচ্ছে। মাস্টারের ধৈর্যচ্যুত হবার পর্যায়ে। তারপর 3-4 বার উঠে গিয়ে পানি খেয়ে এলো। টেবিলের ওপর মাথা রেখে ঝিমোতে লাগলো। শেষমেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন দুটো ঠাস ঠাস করে। জয় কাঁদতে কাঁদতে হুমায়ুনের কাছে ছুটল। মাস্টারের কাছে সে আর পড়বে না। মাস্টার মারে, সে কি কান্না তার। সে সময় হামজা এলো। হুমায়রা কান মলে ধরলেন। এবার বল, মাস্টার কেন মেরেছে তোকে, বাদর ছেলে? মাস্টার ভালো না। জয় কাঁদছে, তার বানোয়াট কান্না থেকে হাসি পাচ্ছে হামজার। তুই কিচ্ছু করিসনি? না। জয় জীবনে কাঁদে, কাঁদলে তা সত্যি, এটা না মানার উপায় পেলেন না হুমায়রা। জলিল আমির রাজপুত্রের মতো পালছেন নাদিকে। তবু হুমায়রা বললেন, সেদিন মাস্টার নালিশ করেছিল বলে বাদ দেওয়ালি। কিন্তু সে তো তার পরেও দুদিন পড়েছে। কথাটা বিশ্বাসযোগ্য হলো, এবং এটা করার জন্য সে তারপরেও দুদিন পড়েছে মাস্টারের কাছে। কিন্তু মাস্টারকে বাদ দেওয়ানোর একটা ছুতো দরকার, বিধায় দুটো দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে। হামজাকে দেখে শান্ত হলেন হুমায়রা। সবার খোঁজ খবর নিলেন। শাহানা ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছে হামজার কাছে। হুমায়রার শরীরটা ভালো না, গর্ভাবস্থার 4 মাস চলছে। কাজের মেয়ে দুটো গেছে গ্রামে। জয় সারাদিন বাদরামি করে বেড়ায়, তাকে সামলানো 4 মজুরের কাজের সমান। বিকেল পর্যন্ত রইল হামজা।
ফুফু যতক্ষণ রান্না করলো সে দাঁড়িয়ে রইল ফুফুর পাশে। হামজার ছিপছিপে শুকনো শরীর, পরনের লুঙ্গি আর ফতোয়াটা ময়লা, মুখটা শুকনো, নরম চালচলন, মুখে স্মিত হাসি, তবে মলিন। বয়স 14। এই বয়সেই লম্বা হয়ে গেছে দেখার মতো। জয় হামজাকে পেলে সব ভুলে যায়। জয়ের স্বাস্থ্য চেহারা একদম আমির পরিবারের মতোই অভিজাত হয়েছে। খালি স্বভাবটা দিন দিন বখাটের মতো হচ্ছে সঙ্গদোষে। হুমায়রা হামজাকে রেঁধে খাওয়ালেন, ও বাড়ির খবর শুনলেন। আজ কদিন হুমায়ুন পাটোয়ারি বাড়িতে নেই। সংসারের দায় তার নয়। হামজা, তুলি, শাহানা ভেসে গেলেও সে দায় তার নয়। সে দেশে বিদেশে ঘুরছে, মহিলাদের বিয়ের প্রলোভন দিয়ে তাদের ভোগের অপরাধে কত এলাকা থেকে মার খেয়েও ফিরেছে। হামজা ক্লাস 8-এ। বাসায় চাল নেই। হামজার স্কুলের বেতন দেওয়া হয় না আজ 4 মাস। মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে। হুমায়রা কিছু কাঁচা তরকারি, চাউল, পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন। বাড়িতে লোক নেই, ছুটিতে গেছে কাজের লোকেরা। জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর। হামজা পায়ে পড়তে চায়। ফুফু, তোর পায়ে লাগি। আমি একাই চলে যাব। আমার কিচ্ছু হবে না। তোর পেটে আমার ছোট বোন। এই রাইতে বাইরে বাইর হইলে যদি বনুর কিছু হয়, তোর খবর আছে। বাইর হোস না ফুফু আম্মা। হুমায়রা শুনলেন না। অন্ধকারে একা ছাড়বো? কেউ যদি টাকাটা কেড়ে নেয়? তুই কি বাড়ি পর্যন্ত যাবি? তখনও তো নিতে পারে। তবু আমার সান্ত্বনা থাকবে। চল। জলিল আমি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ফটকের কাছে পুত্রবধূর অপেক্ষায়। হামজা ফুপুর ডান হাতখানা ছাড়ল না যতক্ষণ হাঁটল। জয় মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে তিড়িং বিড়িং ছুটছে। দুদিন পর জাভেদ ফিরলেন, ক্লান্ত চেহারা। হুমায়রা দেখেই দেখে বুঝে ফেললেন কিছু একটা হয়েছে। কিন্তু জাভেদ বড় চাপা মানুষ, রাজধানী থেকে ফিরেছেন। তা কেবল বুঝলেন জলিল আমির। আমির নিবাসে লোকজন কম। ফটকের দারোয়ান মনসুর মিয়া, বাগানের মালি মন্টু, আর দুজন আছে বাংলো ঘরের বিপদ আপদের জন্য। জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম কেদারায় তুলতে তুলতে ঘুমানো, লাঠিটা কেদারার সাথে হেলান দিয়ে রাখা, বুকের ওপর বই, চোখে চশমা আছেই, নাক ডেকে ঘুমাচ্ছেন। মনসুর মিয়ার চাকরিটা সুখের। সারা রাত সে ঘুমায় ফটকের ধারের চেয়ারটায় বসে। বাড়ির কর্তা জলিল সাহেব জানেন, ঝাড়িও মারেন, এমনকি কয়েকবার লাঠি দিয়ে তেড়েছেনও, কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেন না। মনসুর মিয়া নিশ্চিত ছাড়াবেনও না। মাঝরাত। কয়টা মনসুর জানে না। কেউ ডাকছে মনসুর মিয়াকে, খুব করুণ সুরে। তার খুব বিপদ। বাড়ির কর্তার কড়া হুকুম, যত রাত হোক আর যাই হোক, কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস, তোর চাকরি করলাম স্যাজ রে মনসুর। মনসুর দ্বিধায় ভুগল। তার ভয় করছে, তবু খুলল। কোনো অসহায় লোক নয় তারা, একজনও না, 8-10 জন। মুখে কালো কাপড় বাঁধা, চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে। ঘণ্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিভেছে। 1 ঘণ্টা পরে এরা কি করতে এসেছে? মনসুর মন্টু আর বাংলো ঘরের দুজনকে ডাকলো। তারা উঠে এসে দাঁড়িয়ে রইল। মনসুরকে জবাই করা হলো। তারা খুব নরম মনের, তাই মুখ ফিরিয়ে রাখলো। দেখলো না দৃশ্যটা, বরং ফটকটা ভেতর থেকে ভালোভাবে আটকে এলো। পথ দেখিয়ে দিল। সদর দরজার নকল চাবিও তাদের কাছেই। দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়ে তাদের কাজ শেষ। তারা বাইরে অপেক্ষা করতে লাগলো। জলিল আমির সেদিন ঘোরাতে ঘোরাতে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিলেন ঠিকই, তবে গুলি চালাতে পারেননি। তার বুকের ওপর চড়ে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল, কেবল ওনার গলা দিয়ে ঘোঁত ঘোঁত আওয়াজ আসছিল। তিনি শেষবার কালিমা শাহাদাত পড়লেন। শেষ করতে পারলেন না অবশ্য, জবান বন্ধ হয়ে গেল। জাভেদ আমির আব্বার ডাকে নিচে নেমে আসার আগে যে বন্দুক নিতে গেলেন দোতলার বড় বারান্দার ওপারে, ততক্ষণে কিন্তু দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকে পড়েছে। জাভেদ আমিরের গুলিতে 4 জন পড়ে গেল। তখনও 9 জন আমির নিবাসে ছড়িয়ে ছিটিয়ে। জীবিত 9 জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত 2 জন সহ মন্টুও আছে। জাভেদ আমির মনোবল হারিয়ে ফেলেন কেমন যেন। তবু বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপতে শেখেনি। একজনের ঠ্যাঙে শেষ গুলিটা করতে পেরেছিলেন উনি। ওনাকে 4 জন মিলে ধরে ছেঁচড়ে নিয়ে শোবার ঘরে হুমায়রা আর জয়ের সামনে উপস্থিত করা হলো। ছোট্ট জয় আমির ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীতের খুব মারে। সেদিন তার ঠাঁই হয়েছিল মায়ের পিঠ পিছে। সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরের দাদুর মাথা ছাড়া দেহটা দেখেছে। মাথাটা দেহর সাথে নেই দাদুর। তার পা নড়ছিল না। তবু সে সিঁড়ি বেয়ে উঠে এসেছে ঠিকই মায়ের কাছে। অবশ্য সিঁড়ি বইতে গিয়ে কয়েকবার পড়ে গিয়ে চামড়া মাংস ছিলে গেছে শরীরের কয়েক জায়গায়। রক্ত ঝরছে, জ্বলছেও। কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে। দাদুর মাথাটা কোথায়? দাদু কি তাকে কাল সকালে বাগানের ভেতর লাঠি নিয়ে তাড়বে না? বলবে না, শোন জয়, যত বড় বিপদই সামনে এসে দাঁড়াক, কেবল আল্লাহকে ডাকবি। জয়ের প্রশ্ন, আল্লাহকে? আমাদেরকে যিনি বাঁচিয়েছেন, সে আমাদের রক্ষা করবে সব অবস্থায়। ধর বারবার ডাকছিস তবু তোর বিপদ উদ্ধার হচ্ছে না, তবু বিশ্বাস হারাবি না, তাহলে কাফের হয়ে যাবি।
কাফের কি? খারাপ। বড় বাবা বলেছে খারাপ হওয়াটা খারাপ না। চুপ! ওই কুলাঙ্গারের কথা বলবি না। হুমায়রা নামাজ পড়লে সে গিয়ে জ্বালাতন করে, ঘাড়ে উঠে বসে, সামনে গিয়ে জায়নামাজের ওপর বাবু মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে। যখন নামাজ শেষ হয়ে হুমায়রা বলতেন, এমন করতে নেই আব্বা, আল্লাহ নারাজ হয়। আল্লাহ নারাজ হলে কি? ছি, এসব বলতে নেই। আল্লাহ আমাদের রক্ষাকর্তা আব্বা, তাকে সন্তুষ্ট রাখতে হয়। জয় আজ মায়ের পেছনে লুকিয়ে মনে মনে ডাকছে আল্লাহকে, আল্লাহ রক্ষা করেন আল্লাহ। জাবেদ আমিরকে চেয়ারে বসানো হলো। ওনাকে ঘিরে ধরে রইল চারজন। জলিল আমিরের রাখা লোকেদের মাঝে একজনকে মেরে ফেলেছেন জাবেদ, আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার সুযোগ সন্ধানী। জাবেদ আমির ঘৃণা ভরে একবার দেখলেন ওনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার। ছটফট করছেন বড়। দড়ি দরকার। একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের। উমাইরার বুকের আঁচলটা ভালো কাজে দেবে। শরীর থেকে শাড়ির আঁচলটা টান মারল। শাড়ি দেহে পেঁচানো থাকে। সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হুমায়রা পড়ে গেলেন মেঝেতে। আর্তনাদ করে উঠলেন। সেই অবস্থায় দুটো পুরুষালী লাথি মারতে কিন্তু ভুলল না ওরা। কোমর বরাবর কষে মারল লাথি দুটো। জাবেদ আমির গর্জে উঠলেন, ওদের গায়ে হাত দিলে তোর বংশ নির্বংশ করে ছাড়বো শুয়োরের বাচ্চা। ওদেরকে ছুবি না। উনাকে তখন দুজন চেপে ধরে রেখেছে। শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়ে চেয়ারের সাথে বাঁধল জাবেদ আমিরকে। কেউ উপহাস করল, শোভন, হ্যাঁ ঠিক আছে বস, শুইলাম না, গুলি কইরা খুলিটা উড়াই দিই। জয় কাঁদতে কাঁদতে বসে পড়ল মায়ের পাশে। তার কান্না খুবই বিরক্তিকর ঠেকল। তাই তাকে একটা বড়সড় লাথি মারা হলো। ঠোঁটটা থেতলে গেল। জয় বুঝল কাঁদা যাবে না। তার কান্নার শব্দ ওদেরকে বিরক্ত করছে। হুমায়রা অসহ্য যন্ত্রণায় মেঝেতে পড়ে রইলেন। জয় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগোয়, আবার ওদের দিকে তাকায়। আবার যদি লাথি মারে? গুটিসুটি মেরে মায়ের কাছে মেঝেতে আধশোয়া হয়ে ঝুঁকে মায়ের হাতটা চেপে ধরে রাখে। বাবার কাছে যাবার উপায় নেই। তার অবশ্য ইচ্ছে করছিল আলমারি থেকে একটা শাড়ি এনে মাকে দিতে। মা বোধহয় লজ্জা পাচ্ছে পেটিকোট আর ব্লাউজ পরে। সবসময় যে শাড়ি পরে থাকে, বাইরে কেউ এলে আরও টেনে টুনে ঘোমটা দেয়, সে দেখেছে। কিন্তু তার কিছু করার নেই। সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে, আল্লাহ রক্ষা করেন, এই শয়তানদেরকে মেরে ফেলেন, এরা খারাপ লোক। তার মাথায় এই চিন্তাও এলো, খারাপ হওয়া তো খারাপ না, কিন্তু এইরকম খারাপকে কি বলে? এই খারাপদেরকে জয়ের ভালো লাগছে না। এখন আল্লাহ নামক রক্ষাকর্তার উচিত এই খারাপদেরকে শাস্তি দেওয়া। ফাঁড়া খড়ি দিয়ে জাবেদকে মারতে লাগলো ওরা। আর্তনাদরা আর নেওয়া যাচ্ছে না। শাড়ির এক টুকরো জাবেদের মুখেও গুঁজে দেওয়া হলো। এক একটা আঘাতে চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠছিল জাবেদের শরীরের। কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাবেদ। সাদা ফতোয়াটায় রক্তের ছোপ দেখা যাচ্ছে। এবার মুখের কাপড় সরিয়ে নেওয়া হলো। এবার ওনার উচিত ওদের কাছে প্রাণ ভিক্ষা অথবা আক্রমণের কারণ বা তারা কে এসব জানতে চাওয়া। কিন্তু জাভেদ করলেন অন্য কিছু। তিনি স্ত্রীর কাছে মিনতি করে উঠলেন, চলে যাও হুমু, তোমার পায়ে পড়ি। জয়, চলে যা পা, আমি আসবো তোদের সাথে দেখা করতে। হুমায়রা প্লিজ, দয়া করো, আমার সন্তানদেরকে নিয়ে চলে যাও তুমি। আমি আসবো খুব তাড়াতাড়ি। এই, তোরা ওদেরকে যেতে দে। ওরা তো কিছু করেনি তাই না? ওদেরকে বের হয়ে যেতে দে। হুমায়রা বুকের ওপর দুটো হাত আড়াআড়িভাবে ধরে ইজ্জত ঢাকার বৃথা চেষ্টাটা করছেন। দেখতে ওনাকে তখন বড় বোকা বোকা লাগছে। বোকা নারী কেবল দুপাশে মাথা নেড়ে বলেন, এরা কারা গো জয়ের বাপ? শুনতে বড় অদ্ভুত লাগে তা। রক্তাক্ত গালে হাসলেন জাবেদ। পুরনো দুশ্মনী। চলে যাও উমু, পরে বলবো। কথাটা জয়ের মনে রইল। বড় বাবা বলে তাদের পুরনো দুশ্মন হলো সৈয়দ পরিবার। হুমায়রা ভাবেন, পরে বলবে। এই লোক মিছে সান্ত্বনা দিতে বড় তৎপর। তাদের পারিবারিক নাটক বেশিক্ষণ সহ্য করল না ওরা। এক একটা আঘাতের সাথে সাথে জাবেদ আমিরের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে আসছিল। পরনের ফতোয়া ছিঁড়ে ফালা ফালা হয়ে উঠেছে। জয় মুখ গুজে আছে মায়ের বুকের ভেতরে। সে মায়ের বুক খোঁড়ার চেষ্টা করছে বোধহয়। ঢুকে যেতে পারলে ভালো হবে। ওদের লুটপাট শেষ হয়েছে, ভাগাভাগি পরে হবে। আলমারি খালি। আমির নিবাসের ঐতিহ্যবাহী কাঁসার তৈজসপত্রও ছাড়েনি। যুদ্ধের ডাকাতরা যত পেয়েছিল, এরা কিন্তু তত পেল না। এক প্রকার লোকসান হলো আগের জন্যের তুলনায়। তবু কিছুই ছাড়া যাবে না। যা পাবে হাতে তাই যাবে সাথে।
হুমায়রার কানে মোটা স্বর্ণের ঝুমকা, তা খুলে নেবার মতো অত সময় বা ধৈর্য আছে তাদের? হেঁচকা টানে হুমায়রার কানের ফুটো ছিঁড়ে দুভাগ গেল। তা যাক, ঝুমকো জোড়াও বেরিয়ে এলো। গলার হার বালা সব নিল। মজার ব্যাপার হলো, লুটপাটের দুর্বৃত্তদের আগ্রহ নেই বিশেষ। 12 আনা আগ্রহী জলিল আমিরের রাখা লোক দুটোর মাঝে বেঁচে থাকা সেই একজনের। সে ওদের ডেকে বলল কুড়াল দিয়ে আলমারির তালাটা ভেঙে দিতে। সে নিজে হাতে হুমায়রার অর্ধনগ্ন দেহ থেকে অলংকার করল। এই বাড়িতে থাকার সময় এসব চোখে চোখে দেখে যে লোভ সংবরণ করা কত কঠিন ছিল, তা তারা দুজন ছাড়া কেউ জানে না। ভালো হয়েছে একজন মরেছে, ভাগ কমেছে। তারা অসন্তুষ্ট। জাবেদকে আরও কষ্ট দিয়ে মারছিল, কিন্তু তা হচ্ছে না। জাবেদকে মেরেই তাদের কাজ শেষ না। তাদেরকে জয়নালের আবাসে যেতে হবে। জয়নাল দিনাজপুরে এখন। জয় দেখল বাবা আর কথা বলছেন না, মাথা ঝুলে পড়েছে। ওনার কোলের ওপর কয়েক সেকেন্ড পর পর আঠালো রক্ত ও থুতুর মিশ্রণ টুপ টুপ করে পড়ছে। ট্যাপের পানি পড়ার কথা মনে পড়ল জয়ের। এভাবেই ট্যাপ বন্ধ করার পরেও টুপ টুপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ে। সে মনে মনে তখনও আল্লাহকে ডাকছে, রক্ষা পেতেই হবে আজ। সে আল্লাহকে ডেকে এও বলেছে বড় বাবাকে এখন পাঠিয়ে দিতে। হুমায়রা বলতেন আল্লাহ চাইলে সব পারেন। বড় বাবাকে পাঠিয়ে দিতেও পারেন নিশ্চয়ই। এলো বড় বাবা। ওরা যখন জাবেদকে শেষবার শ্বাস নিতে বাধ্য করছে, তেমনই চরম মুহূর্তে পেছনে প্রাচীর টুপকে বাগানের ভেতর দিয়ে কার্নিশ পেয়ে উঠে এলেন জয়নাল আমির। তিনি একা, হাতে শুধু একটা রামদা, পরনে কাঁচামারা লুঙ্গি। জাবেদ আমির অর্ধচেতনায় ছোট ভাইকে দেখলেন কিনা বোঝা গেল না। তার শরীর ফাঁড়া মেহগুনির খড়ির আঘাতে কাঁচা কাঁচা। দুর্বৃত্তরা একচোট একে অপরের দিকে তাকিয়ে মহানন্দের হাসি হাসল। জয়নাল আমির এখানেই চলে এসেছে অবশেষে। জয়নাল আমির কিন্তু ভাইকে বাঁচাতে গেলেন না, একদমই না। তিনি ভাবিকে ধরে উঠালেন। হুমায়রা অসহ্য পেটের ব্যথায় কুঁকড়ে গেছেন। ছুটে যেতে চাইলেন স্বামীর কাছে। জয়নাল আমিরের কঠিন মুষ্টি থেকে মুক্ত হতে পারলেন না কেবল। কোমরের গামছাটা খুলে বড়ভাবির শরীরে জড়িয়ে অপর হাতে জয়ের হাতটা চেপে ধরলেন। রামদা তখন 2 হাঁটু দিয়ে চেপে ধরা। ওরা একটু ধীর স্থির হয়েছে। জয়নাল আমিরের নামটাতে এক আতঙ্ক আছে, তা দিনাজপুর জানে। জয়নাল ভাবি ও ভাতিজাকে ধরে নিয়ে কক্ষের বারান্দায় বসালেন হেলান দিয়ে। জয় বড় বাবার হাত ছাড়ছে না। আস্তে করে জিজ্ঞেস করে, বাবার কি হয়েছে বড় বাবা? বড় বাবা জবাব দিলেন না, বরং ধাক্কা মেরে সরিয়ে দিলেন জয়কে পেছনের দিকে মায়ের কাছে। জয়ের অভিমান হলো। জয়নাল আমির ডাকলেন ওদের, আয়, কার কার মায়ের বুকের দুধের জোর পরীক্ষা করবি, আগায় আয়। আজ দেখব তোদের মায়ের বুকে দুধের জোর বেশি নাকি আমার হাতের ধাতুর। একজনের অবশ্য হাত কাটা পড়েছিল। হাতটা তিনি কাটলেন বাম হাত দিয়ে, তবু নিখুঁত আঘাত। জয় তখন বড় বাবার ডান কোলে। সেদিন প্রথমবার জয় আমির রক্তের সংস্পর্শ পেল। ছলাৎ করে এসে এক খাবলা গরম তরল ছোট্ট জয়ের শরীরে লেগে গেল। গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল, ঘিন ঘিনও করেছিল। বড় বাবার আধখোলা শার্টের প্রান্ত মুঠো করে ধরেছিল সে। বড় বাবার মুখ পাথরের মতো শক্ত তখন। বড় বাবার মুখেও রক্তের ছিটা। হাত কাটার থমকাথমকির মাঝে কক্ষের দরজা দিয়ে ভাবি ও ভাতিজাকে বের করে দোতলার লম্বা বারান্দায় পৌঁছতে পেরেছিলেন জয়নাল। কিন্তু সেখানেও দুজন। পেছনের গুলোও এগিয়ে এসেছে। এক হাতে ভাবিকে ধরে জয়কে বুকের সাথে মিশিয়ে রামদাটা চেপে ধরে সিঁড়ি বেয়ে নেমে এলেন। উনার হাতে রামদা চরকির মতো ঘুরছে। কমপক্ষে 2 ফুটের মাঝে কেউ এসে দাঁড়ালে মাথা নেমে যাবে ঘাট থেকে। কিন্তু তার ভাবি জাবেদকে ছেড়ে যাবেন না। বারবার পিছু ফিরে যায়। জয় অস্ফুট স্বরে বাবা বাবা বলে ডাকছে। নারীর আবেগে ঘেন্না এলো জয়নালের। তিনি ভাইকে বাঁচাতে যাননি কেন, তা বুঝেও তো অবলা নারী চুপচাপ সাথে হাঁটতে পারে। ভাই তার বাঁচবে না। বড়জোর মিনিট কয়েক যান আসা যাওয়া করবে আর। কিন্তু বাঁচাতে হবে জয় আমিরকে, আমির বংশের শেষ প্রদীপ। আর জয়ের লালন পালনের জন্য জয়ের মাকে। জয়নাল আমির নরকের দেবতার মতো নিষ্ঠুর ভঙ্গিতে পিতার মাথা কাটা লাশও পেরিয়ে গেলেন নির্বিকার চিত্তে। তখন কিন্তু জয় ডুকরে কেঁদে উঠেছিল। বাবার জন্য নাকি দাদুর জন্য জানা নেই। বড় বাবার বাম বাহুতে রক্তের ছড়াছড়ি, মাংস অব্দি ঠেলে বেরিয়ে এসেছে, এমন গভীর ক্ষত। অথচ বড় বাবার চোখ দুটো জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, রক্তের মতো লাল, ছলছলে। বড় বাবা সেদিন জয়কে এক কঠিন ধমক দিয়েছিলেন, কাঁদলে তুলে আছাড় মারবো একটা। আমির বংশের রক্ত তুই, কাঁদবি তো জীবিত গেড়ে রাখবো। কাঁদছিস কেন? হাসবি, হাস, হাস এখন। জয় আশ্চর্যজনকভাবে দেখল লোকগুলো দোতলায় থেমে গেছে। আর ওদেরকে ধরতে এগিয়ে আসছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা তো পড়েই রইল শোবার ঘরের চেয়ারে। বাবা যাবে না ওদের সাথে?
জয়নালকে বাগানের মালি মন্টু খবর দিয়েছে। নিজের সাথে নিজের দাবা খেলার অভ্যাস আছে জয়নাল আমিরের। সেই দাবার গুটি ফেলে চলে এসেছেন মন্টুর ডাকে। মন্টু বলেনি কি হয়েছে, শুধু বলেছে, ছোট ভাইজান, একবার এক্ষুনি চলেন বাড়িতে। শার্টের বোতাম তিনটা লাগিয়ে বেরিয়ে এসেছেন জয়নাল। দুটো এখনো খোলা। আমির বাড়ির পেছনে ঝোপঝাড়, বিস্তর ভূমি পড়ে আছে, জঙ্গলি এলাকা প্রায়। সেদিক দিয়ে হুমায়রা আর জয়কে বের করে দিতে পেছনের ফটকের কাছে গেলেন জয়লাল। ওরা কিন্তু তখন সবে সদর বাড়ির সামনের প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, কিন্তু তাদেরকে তাড়া করার মতো তাগিদ নেই ওদের মাঝে। মন্টু কোত্থেকে যেন এসে দ্রুত চাপি দিল, ছোট ভাইজান, এই লন ছুড়ান, পিছনের দরজার ছুড়ান। একবার পেছনে তাকালেন জয়নাল, তারপর মন্টুর দিকে। জয়কে কোলে ধরা হাত দিয়ে ভাবিকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করে স্লথ হাতে ঝং ধরা তালাটাকে খুলতে খুলতে আবারও একবার পেছন ও মুখোশধারী মন্টুর দিকে একবার তাকালেন। তালা খোলা হলো। ফটক খুলে গেল বিকট শব্দ করে। জয়নাল আমির অল্প হাসলেন এবার। 6 জন মুখোশধারী একই ভঙ্গিতে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। দূরত্ব 4-5 হাত। সেই দূরত্বের মাঝ দিয়ে সাপের মতো শরীর বেঁকিয়ে বেরিয়ে এসে ভাবির হাত ছেড়ে জয়কে নামিয়ে তাড়া করলেন। যান, চলে যান, আর পেছনে তাকাবেন না। সময় বেশি পাবেন না ভাবি, খুব অল্প সময় পাবেন। যান, যান, যান। জয় বড় বাবার হাত চেপে ধরে। খুঁতখুত করে কেঁদে কিছু বলতে যাবার আগে বড় বাবা এক বিশ্রী ধমক মারলেন, এক কোপে গলা কেটে ফেলবো। চুপচাপ তোর মায়ের সাথে চলে যা, দৌড়া। জয় অবিশ্বাসে বড় বাবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বড় বাবা কেন যাবে না তাদের সাথে? অন্ধকারে দেখা যাচ্ছে না বড় বাবার কঠিন মুখখানা। বড় বাবা হুঙ্কার ছাড়লেন, যা শুয়োরের বাচ্চা, যা, চলে যা, জয়। সেই অন্ধকারের মাঝে ওদের দিকে তাড়া করল দুজন। জাবেদের স্ত্রী সন্তানকে ছাড়া যাবে না, কিন্তু একটা বাগড়া বাঁধল। জয়নাল আমির প্রাচীরের মতো মাঝে দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে অন্ধকারেই কঠোর স্বরে হুমকি দিলেন, জোরে হাঁটেন ভাবি, জয়কে চেপে ধরে জোরে হেঁটে জঙ্গল পেরিয়ে যান। ওদেরকে ঠেকাতে গিয়ে হাঁটুতে কোপ লাগলো ওনার। হাতে দুটো আঙুল ঝুলে রইল চামড়ার সাথে। কে জানে ততক্ষণে মা ছেলে কতদূর পৌঁছালো। হুমায়রা ওই অবস্থায় বেশি দূর যেতে পারবেন না অন্ধকারে জঙ্গলি পথ পেরিয়ে। জয়নাল আমির ওদেরকে ঠেকাতে গিয়ে গোটা শরীরে কতগুলো গভীর জখম পেলেন। রক্তক্ষরণ ততক্ষণে শরীরটাকে দুর্বল করে ফেলেছে ওনার। কিন্তু তা বলে তিনি জয়ের জীবন ঝুঁকিতে ফেলতে পারেন না। জয় আমিরকে বাঁচতে হবে। অবশেষে লাভ হলো না বটে। তিনি বন্দী হবার আগে কেবল একটা মহাকর্মই করতে পেরেছিলেন। ওদের পথ ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে গেলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ওরা তখন ক্ষুধার্ত কুকুরের মতো ছড়িয়ে পড়েছে জঙ্গলি এলাকার ভেতরে মা ছেলের খোঁজে। জয়নাল আমিরের ঠ্যাঙে মাংস ছিঁড়ে গিয়ে গর্ত হয়ে গেছে। কল কল করে রক্ত ঝরছে সেখান থেকে। কিন্তু ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে না কোনোভাবেই, করা হবেও না, তা তিনি জানেন। কোনো রকম এগিয়ে গেলেন। মন্টু তখনও ফটকের সাথে দাঁড়িয়ে। জয়নাল আমির কেবল একবার হাস্যোজ্জ্বল মুখে ডাকলেন, মন্টু মিয়া। মন্টু বড় বিনয়ের সাথে জবাব দেয়, জি ছোট ভাইজান। মন্টুর কথা ফুরোয় না। জয়নালের হাতের রামদা মন্টুর গর্দান স্পর্শ করে এবং মুহূর্তের মাঝে তা নেমে ছিটকে পড়ে দেহ থেকে আলাদা হয়ে কোথাও। বেইমানরা দুনিয়ায় থাকলে দুনিয়ার এত চমকপ্রদ সৌন্দর্যের দাগ দেখা দেয়। জয়নাল আমির সৌন্দর্যের ওপর দাগ পছন্দ করেন না তেমন একটা। দুর্বৃত্তদের চূড়ান্ত এক লাভ হয়েছিল, যে লাভটা মূলত তারা নিজেদের অজান্তেই চাইছিল। তা জয়নাল আমির আরেকটু সহজ করে দিলেন। জয়নাল আমির গ্রেপ্তার হয়েছিলেন। নিজের ভাই, বাপ ও মন্টু মিয়া সহ আরও কয়েকজনকে আহত ও নিহত করার অপরাধে নিশ্চিত মৃত্যুদণ্ড। যখন ভোরের আলো ফুটছে, সে সময় জাবেদ আমিরকে হিঁচড়ে নামিয়ে আনা হলো বাগানের প্রাঙ্গণে। শুকনো পাতারা পড়ে আছে, হাঁটলে মর্মর শব্দ হয়। জয়নাল আমিরকে ধরে রেখে তার সম্মুখে জাবেদ আমিরের কণ্ঠনালী বরাবর 4বার ছুরিকাঘাত করা হলো। ছোট্ট ধারালো বাঁকা হান্ট নাইফ। প্রথম ভাগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে তারপর ধীরে ধীরে চুইয়ে পড়তে লাগলো। জয়নাল আমির আস্তে করে চোখ দুটো বুজে ফেললেন। শরীরটা ঝিমিয়ে আসছে। ওরা মুখের মুখোশ খুলে ফেলছে আস্তে আস্তে। ভদ্রলোক হয়ে উঠছে। পুলিশ আসবে এবার। ওরা সাক্ষী দেবে কিভাবে জয়নাল আমির সঙ্গীতের সাথে নিয়ে নিজের বাড়িতে হামলা করেছে এবং বাপ ভাই সহ আরও কয়েকজনকে হত্যা করেছে। আর যে লোকগুলো গুলি খেয়ে মরেছে তারা মূলত জয়নালেরই লোক। আত্মরক্ষার উদ্দেশ্যে জাবেদ আমির গুলি চালিয়েছেন তাদের ওপর। আমির নিবাস দিনাজপুরের ঘোড়াহাট উপজেলায় প্রসিদ্ধ এক অঞ্চল। মোগল নবাব পর্যায়ক্রমে রাজা দ্বারা শাসিত করতোয়ার তীর ঘেঁষে অবস্থিত অভিজাতপূর্ণ অঞ্চল দিনাজপুরের ঘোড়াহাট। সেই অঞ্চলের অভিজাত পরিবারের বড় বধূ হুমায়রা সে রাতে নেহাত এক অসুস্থ গর্ভবতী কাঙালিনী। ঘোড়াহাটে আজ সেসব রাজা সামন্ত নেই তেমন, তবু আছে।
ঘোড়াহাট দুর্গ থেকে খুব বেশি দূর নয় আমির নিবাস। দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। দিনাজপুরের প্রশাসনিক অঞ্চল। করতোয়ার কলতান যেন কলো কলো রবে কানে ধরা দিচ্ছিল হুমায়রার। তিনি ভাবলেন, কোনোভাবে বাপের বাড়ি যাওয়া যায় কি? বাঁশের হাট ঘোড়াহাট থেকে পায়ে হাঁটা পথে কমপক্ষে ১ আধ দিন। কখনো বাঁশের হাটে একা যাননি হুমায়রা। জলিল আমির সঙ্গে করে নিয়ে গিয়ে আবার সঙ্গে নিয়ে আসতেন। বাড়ির বউদের একা চলতে নেই, বাপের বাড়িতেও রাত পাশে করতে নেই। আর চলার ক্ষমতা নেই হুমায়রার। জয়কে বুকের সাথে চেপে ধরে ঝোপের উপর লুটিয়ে পড়লেন। উনার মনে হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে। তলপেটের চিনচিনে ব্যথা ভালো আশঙ্কা জাগাচ্ছে না। জয় বারবার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? হুমায়রা জয়ের কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে বললেন, কিছু হয় নাই আব্বা, আল্লাহরে ডাক। জয় আল্লাহকে ডাকছে সেই তো তখন থেকেই। একবার ডেকে বড় বাবা এসেছিল, সুতরাং আল্লাহকে ডাকাটায় একটু ভরসার ব্যাপার আছে বটে। সে ডাকলো, ডেকে বলল মায়ের ব্যথা কমিয়ে দিতে, তাদের পেছনে যারা তাদের ধরতে আসছে তাদের শাস্তি দিতে। জঙ্গলি এলাকাটা খুব বড় নয়, ওদের হাতে মশাল বা টর্চ ধরনের কিছু ছিল না, হতে পারে নেই। রাতের কত বাজলো জানা নেই, কিন্তু পাতার খচখচ, ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে আসার আওয়াজ এলো। তিক্ত যন্ত্রণাকে চেপে হুমায়রা টান টান হয়ে শুয়ে পড়লেন জয়কে নিয়ে। নিঃশ্বাসের আওয়াজ খুব জোরে লাগছিল কানে। জয়ের মুখটাও চেপে ধরেছিলেন। সে রাতে ধরা পড়লেন না। সকালের আলো ফুটলে পেরিয়ে পড়েছিলেন জঙ্গলি এলাকা ছেড়ে। হুমায়রা জানেন না তিনি কোন পথে এগোচ্ছেন। মানুষ বসবাসের এলাকা দিয়ে যাবার উপায় নেই দিনে। কেউ দেখবে গর্ভবতী হুমায়রার খুঁড়িয়ে পথ চলা, রক্তে জর্জরিত পেটিকোটের ওপর একটা লাল গামছা চড়ানো শরীর, ছিঁড়ে যাওয়া ব্লাউজ। 2টো রাত কাটল নির্জন ঝোপে ছাড়ে। রাত শেষ হবার আগেই হেঁটে যদি কোনো ঝোপ পাচ্ছিলেন, সেখানেই থেমে যাচ্ছিল। দিনের আলো ফুটতে ফুটতে যদি লোকালয় অব্দি পৌঁছান, এই ভয়। এই দুদিনে ছোট্ট জয়কে দুবার গন্ধ নোংরা পুকুরের পানি খাওয়ানো হয়েছে। জয় খিদেই কাঁদতে চায়, কিন্তু মায়ের দিকে চেয়ে আর কাঁদে না। তার জেদ ওঠে, হাঁটতে চায় না। রাতে ঝোপ পেরিয়ে পথ চলা, অনাহারী অবস্থা এবং নির্ঘুম হেঁটে চলার পরিশ্রম হুমায়রার গর্ভাবস্থার অভিশাপকে বাড়িয়ে রক্তক্ষরণের মাত্রা বাড়ালো। হামাগুড়ি দিয়ে পথ চলার উপায় নেই আর। বড় আশ্চর্যের বিষয়, ওরকম অবস্থায় এত প্রতিকূলতার মাঝে অনাহারী গর্ভবতী হুমায়রা কিসের জোরে যে পরের 2টো রাতও পথ চলেছেন একটু একটু করে। তিনি জানেন না কোন দিকে এগোচ্ছেন। 3 দিনের রাত। হুমায়রার মনে হলো প্রাণরস ফুরিয়ে এসেছে অবশেষে। জীবনের দায় মেটানোর সময় এসেছে। গর্ভের সন্তানের কাছে মা হিসেবে ধিক্কার মেনে নিয়ে তখন তিনি পথ চলা বন্ধ করে দিলেন। জয় হাঁটতে চায় না, কিন্তু হুমায়রার সাধ্যের বাইরে জয়কে কুলে তুলে নেওয়া। নিষ্ঠুরের মতো হুমায়রা জয়ের মুখের দিকে তাকান না। তাকালে উনার মা হয়ে বেঁচে থাকার স্বাদ ফুরবে, এই ভয়ে। ঘোড়াহাট পেরিয়ে হুমায়রা তখন হাকিমপুরে, হিলি সীমান্তের অঞ্চলের এক নির্জন ঝোপে পড়ে আছেন। তিনি জানেন না তিনি কোথায়। পাখির ডাকাডাকি জানান দিল রাত 3টা পেরিয়ে গেছে, সকাল হতে খুব দেরি নেই। জয় মায়ের কাছে খাবার চাইল, জেদে কয়েকটা খামচিও মারল। মারা উচিত। একসময় হুমায়রা খাবার নিয়ে সারা বাড়ি ছুটে বেড়াতেন জয়ের পেছনে। আজ সে খাবার চাইছে, কিন্তু হুমায়রা দিচ্ছে না। জেদ হবে না কেন? হুমায়রা জয়কে বুকের ওপর নিয়ে গালে মুখে হাত বুলিয়ে বললেন, আল্লাহকে ডাক জয়, এই দুনিয়ায় এখন তোর আমার কেউ নেই। আমাদেরকে রক্ষা করার কেউ নেই তিনি ছাড়া। জয় বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তবু মনে মনে ডাকছিল আল্লাহকে। কিন্তু 3 দিনের না খাওয়া, প্রাণের ঝুঁকি, মায়ের অবস্থা এবং সব মিলিয়ে ভেতরের জেদে শক্ত হয়ে বসে রইল। চোখের পাতা লেগে আসছে, হাঁটুতে ব্যথা। সেই অনাহারী অবস্থায় পেট পিঠের সাথে লেগে গেছে। ক্লান্তি ও ক্ষুধায় মাটির উপর মায়ের বাহুতে আস্তে করে মাথাটা রেখে শুয়ে পড়ার পর কখন যেন ঘুমিয়ে পড়েছিল। বিকট হাসির আওয়াজ ও হুমায়রার বাহু নড়েচড়ে ওঠায় ঘুম ভাঙল। 4জন লোক তাদের খুঁজে পেয়ে খুব খুশি। সকাল হয়ে গেছে, ওরা খুঁজে পেয়ে গেছে ওদেরকে। এবার হুমায়রার বাহু চেপে ধরে ঝাড়া মেরে টেনে তোলা হলো। করুণ আর্তনাদ করে উঠলেন হুমায়রা। জয়ের অভুক্ত ছোট্ট শরীরটা টেনে তুলে দাঁড় করানো দায়, কিন্তু সে গিয়ে এলোপাথারি কয়েকটা আঘাত করার চেষ্টা করলো লোকটিকে। মুখ ভর্তি দাড়ি তার। আরেকজন এসে জয়কে ধরে ওর 2 হাত পিছমোড়া করে ধরে চাপ দিল। মনে হলো কচি হাতের বাহুগুলো মটমট করে উঠল। সীমান্তের পার্শ্ববর্তী কোয়ার্টার এলাকা। সেসব কোয়ার্টার আজ পরিত্যক্ত ও নির্জন লাশ কাটা ঘরের মতো দেখতে। বাইরের লোহার জানালা দরজা মাদকাসক্ত ও চোরেরা খুলে বিক্রি করে খেয়েছে। দেয়ালে শ্যাওলা, প্লাস্টার খসে খসে পড়ছে। চারপাশে ঘন জঙ্গল গজিয়ে গেছে। বন্দর সংলগ্ন এসব কোয়ার্টার
মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী হিলি সীমান্ত দখলের সময় উড়িয়ে দিয়েছিল। পোড়া বিল্ডিংগুলো এখন মদের আসর ও জুয়ার আড্ডাখানা হিসেবে খুব ভালো। এসব জায়গায় লোক দিনেও পা রাখে না, তাদের জানের ভয় আছে। ভেতরের বিল্ডিংয়ের এক দোতলায় জয়কে বাইরে রেখে হুমায়রাকে নগ্ন করার কাজে লেগে পড়ল ওরা। ভাঙা জানালার গ্রিল ধরে জয় চেঁচাচ্ছে, তার গলার আওয়াজ আটকে আসছে। সে দেখল বড় বাবার জড়িয়ে দেওয়া গামছাটা মায়ের শরীর থেকে খুলে মুখে ঢুকিয়ে দেওয়া হলো। মা আর চিৎকার করতে পারছে না, চোখের পানি ভেসে ভেসে এসে গালে গোজা গামছায় ঠেকলে শুষে নিচ্ছে গামছা। মায়ের শরীরে একটুও জোর নেই। জয় বন্ধ দরজায় এলো পাথারি ধাক্কাধাক্কি করে বড় ক্লান্ত হয়ে গেল। 3 দিনের না খাওয়া ছোট্ট দেহটা আর চলতে চায় না। সে আবারও জানলার কাছে গিয়ে দাঁড়ালো। মায়ের দিকে তাকাতে খুব ভয় হচ্ছে তার। খুব ভয়াবহ দৃশ্য। বুকের ভেতরটা এত নিষ্ঠুরভাবে টিপটিপ করছে, শ্বাসরোধ হয়ে আসছে। ওরা মাকে পুরো নগ্ন করে ফেলেছে। মায়ের পেটটা উঁচু হয়েছে একটু। পেটের ভেতরে তার বোন আছে। বোন কি কষ্ট পাবে না? ওরা খুব জোরাজুরি করছে মায়ের সাথে। একটা ব্যাপার খেয়াল করলো জয়, মায়ের 2 উরোর মাঝ দিয়ে রক্ত শুকিয়ে আছে। আগে ঝরা রক্ত। পুরনো সেই শুকনো রক্তের ওপর দিয়ে নতুন রক্তের প্রবাহ আসছে। ওরা মায়ের শরীরের ওপর চেপে শুয়ে পড়ছে। মায়ের হাত পা ছটফট করলে ওরা খামছে চেপে ধরে রাখছে দুজন। ওরা যখন উলঙ্গ হলো লুঙ্গি খুলে, দৃশ্যটা খুবই খারাপ লাগলো জয়ের কাছে। সে চোখের ওপর ছোট্ট 2 হাতের তালু চেপে ধরল। জয়ের তখনই হুট করে আল্লাহর কথা মনে পড়ল। রাতেও হুমায়রা পিঠে হাত চাপড়াতে চাপড়াতে ক্ষীণ গলায় বলেছিলেন, তোর আর আমার সাথে আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহকে ডাকবি যে কোনো বিপদে, ক্ষুধা পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে, সব সময়। সে সেদিন চিৎকার করে আল্লাহকে ডেকেছিল, আল্লাহ, আপনি আসেন। কোথায় আপনি আল্লাহ? আমার আম্মুকে ওরা মেরে ফেলবে আল্লাহ। ও আল্লাহ, আপনি শুনছেন? রক্ষা করেন আমার আম্মুকে। মনে হয় আস্তে ডাকা হচ্ছে। জয় আরো জোরে জোরে ডাকলো আল্লাহকে। আল্লাহ যদি রক্ষা করতে দেরি করে ফেলে, তাহলে মায়ের খুব কষ্ট হয়ে যাবে। সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়েও ডাকলো, আকাশ থেকে কখন আসবে আল্লাহ? ঘরের ভেতরে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু কান্নার তোড়ে জয়ের গলা আটকে আসছে। ডাকতে ডাকতে হেঁচকে উঠে গেল। কাঁচতে কাঁচতে গলায় চলুনি শুরু হলো। বুকটা লাফাচ্ছে। তার এত চিৎকার বোধহয় খুব বিরক্তিকর ছিল। দরজা খুলে একজন লোক লুঙ্গির কিট্টু বাঁধতে বাঁধতে এগিয়ে এলো। জয় দৌড়ে যাবার চেষ্টা করছিল ঘরের ভেতরে, কিন্তু লোকটা জয়কে ধরে ফেলল। মেঝেতে শুইয়ে ফেলে বুকের ওপর চড়ে বসলো লোকটা। জয়ের দম বন্ধ হয়ে এলো। তাতে জয়ের আবার একবার আল্লাহর কথা মনে পড়েছিল অবশ্য। লোকটা তাকে জবাই করবে। আর একটু সময় সে পেতে পারত, কিন্তু চিৎকারের ফলে সময় এগিয়ে এলো। সে লোকটার হাতে চাপাতির মতো দেখতে মৃত্যুকে দেখেছিল। তখন তার বয়স 7। তার আল্লাহর কথা মনে পড়লেও সে ডাকল না, একটুও ডাকতে ইচ্ছে করল না। খুব আগ্রহী নজরে নিপু নিপু চোখে তাকিয়ে রইল চাপাতির চকচকে ধারালো প্রান্তের দিকে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের 69তম পর্ব। মমতা, বর্ণালী, রিয়া, প্রণমিকা, সঞ্জু আহমেদ, মেহমুদা আক্তার, এমডি আলামিন, তেতলি কারার, এতে আক্তার, লিন জান্নাত, রূপসা, আফরিন আক্তার, আফরিনা খাতুন, স্নেহা বিশ্বাস, অন্তরা রয় এবং আমার পরিবারের সবাই, আমার সাবস্ক্রাইবার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আহ, আমি বেশি কিছু বলবো না। আমি জানি তোমরা আহ, রাগই করেছো, খারাপই পেয়েছো, আর চেষ্টা করব রেগুলার থাকার। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।